নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিভাগের স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষা প্রায় চলে এসেছে, হয়তো পরীক্ষা হবে তোমরা বাসায় পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করবো। কবিতা হচ্ছে আশা কবিতা। তাহলে কবিতা লেখো সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর আধুনিক যুগের কবি। আমরা জানি বাংলা সাহিত্যের যুগ বিভাগ তিনটি পর্যায়ে বিভক্ত: প্রাচীন, মধ্য, আধুনিক। আধুনিক যুগ হচ্ছে কি 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে কি আধুনিক যুগ। তাহলে 1800 সালের পরে, 1801 সালের পরে বা 1800 সাল থেকে যে লেখাগুলো সেগুলো হচ্ছে কি আধুনিক যুগের শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত। তাহলে আধুনিক যুগ। সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1975 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর সাথে সাথে কিন্তু আমাদের একটু ভালো মনে থাকবে, যেহেতু তিনি মৃত্যুবরণ করেছিলেন 1975 খ্রিস্টাব্দে 5ই আগস্ট। ঠিক তার 10 দিন পরে 15ই আগস্ট 1975 সাল আমাদের মহান নেতা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছিলেন বা হত্যা করা হয়েছে। তাহলে সিকান্দার আবু জাফর রচিত আজকে আশা কবিতা, আশা কবিতায় তিনি সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছিলেন 1975 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে। সেই হিসেবে তিনি জীবিত ছিলেন প্রায় 56 বছর। তিনি 56 বছর জীবিত ছিলেন। তিনি খুলনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন, খুলনা বিভাগীয় শহর এবং জেলা শহর। তাহলে তিনি খুলনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আর এই আমরা যে কোনো কবিতা যখন পড়ি বা আলোচনা করি তখন আমরা তার উৎস দেখি। যেহেতু লেখক সাংবাদিক ছিলেন, তার এই কবিতার উৎস হচ্ছে মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে। মানব কৌশিক নামক কাব্যগ্রন্থ থেকে, মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে, মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে তার আশা কবিতাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আশা কবিতা। আশা কবিতায় আসলে মানুষের জীবনের আশা, মানুষের সুখ দুঃখের আশা, কষ্ট সবগুলোর কথাই এসেছে বা বর্ণনা করা হয়েছে। যদিও কবিতাটা ছোট, কবিতার প্রথম লাইন হচ্ছে কি আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। মানে তিনি হারিয়ে যেতে চান সেই জগতে যেখানে সুখ শান্তি অনাবিল, এই অনেকের দুঃখ কষ্ট নাই, এখানে সেখানে তিনি হারিয়ে যেতে চেয়েছেন। আসলে আমরা তার কবিতার উৎস সম্পর্কে জানলাম। কবিতার উৎস হচ্ছে মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে। মানব কৌশিক, মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। আর এই কবিতার বেশ মানে আসলে প্রশ্ন আমাদের খুব কমই আসে, কিন্তু তারপরে আমাদের জানতে হবে যে এই কবিতা হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলনকে বেগবান করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? আমাদের আজকের কবিতার লেখক সিকান্দার আবু জাফর। তার একটা লেখা গান ছিল আমাদের সংগ্রাম চলবেই। তার আমাদের সংগ্রাম চলবেই এই গানটা কিন্তু বাঙালি মহান ব্যাপক সাড়া পেয়েছিল এবং জনপ্রিয়তা অর্জন করেছিল। কি আমাদের সংগ্রাম চলবেই। এরপরে তার যে কাব্যগ্রন্থ ছিল প্রসন্ন শহর বৈরী বৃষ্টিতে তিমিরান্তি। প্রসন্ন শহর বৈরী বৃষ্টিতে তিমিরান্তি। আর তার জনপ্রিয় যে কি মুক্তিযুদ্ধ, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিকান্দার আবু জাফর। আর তার লেখা কাব্যগ্রন্থের মধ্যে ছিল কি প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে এবং তিমিরান্তি। আর মানব কৌশিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আশা কবিতা। আসলে এই কবিতায় আমরা যে জীবনের প্রকৃত সুখ খুঁজে নেওয়ার উপায় সম্পর্কে বিন্দুমাত্র হলেও অনুধাবন করতে পারবো যে জীবনের প্রকৃত সুখ কোথায় বা কিভাবে অর্জন করা সম্ভব। এছাড়া মনুষ্যত্বের যে উপলব্ধির বিষয়টা আছে সেটাও আমরা একটু হলে অনুধাবন করতে পারবো। আমাদের অল্প আয়ে তুষ্ট বা সন্তুষ্ট থাকতে হবে
সেটা সম্পর্কেও আমরা আসলেই আমরা আমাদের বুঝতে হবে যে জীবনে সার্থকতা খুঁজে কিভাবে পাওয়া যাবে। শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে আমাদের কি করতে হবে সেটাও আমরা আসলে বুঝতে পারবো এই কবিতার আলোকে। তাহলে আমরা প্রথমেই জানলাম যে আধুনিক যুগের কবিতা, বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগের কবিতা হচ্ছে আজকে আশা কবিতা। কবিতা লেখক সিকান্দার আবু জাফর। তিনি জন্মগ্রহণ করেছেন 1919 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1975 খ্রিস্টাব্দে। আর তার যে বাঙালির এই লেখকের মধ্যে তিনি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলনকে বেগবান করেছিলেন, মানে গতি দিয়েছিলেন সিকান্দার আবু জাফর, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর হচ্ছে কি আমাদের সংগ্রাম চলবে, মুক্তিযুদ্ধের সময় তার এই গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের মনে শক্তি, প্রেরণা, সাহস যেটাই বলি সবই দিয়েছে কোন গান, আমাদের সংগ্রাম চলবে। আর তিনি মৃত্যুবরণ করেছেন 1975 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এই কবিতার আসলে লেখক সম্পর্কে জানলাম। তিনি খুলনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1919 খ্রিস্টাব্দের 19 মার্চ। আর তার পিতা ছিলেন সৈয়দ মঈনুদ্দিন আহমদ হাশেমি। আর হচ্ছে কি তিনি কলকাতা থেকে আইএ পাশ করেছিলেন, হ্যাঁ, এবং কলকাতা কোন কলেজ, রিপন কলেজ থেকে। আর হচ্ছে কি তার আমরা এই কবিতার বিষয়ে আমরা যে জানলাম যে আসলে আমাদের কোন বিষয়গুলো আমরা অর্জন করতে পারবো, মনুষ্যত্বের প্রকৃত সুখ কিভাবে লাভ করা যায়, হ্যাঁ, বিত্ত সুখের ভাবনায় মানুষের আয়ু কেন কমে, সেটাও আমরা জানতে পারলাম। আসলে এই যে আজকে আমাদের যে আশা কবিতা, হ্যাঁ, এই কবিতায় লেখক অত্যন্ত সুন্দরভাবে মানুষের জীবন ক্রমশ জটিল হয়ে উঠছে। মানুষ যে আত্মকেন্দ্রিক, আত্ম মানে কি স্বয়ং নিজেকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, নিজের সুখ দুঃখ হাসি এগুলো নিয়ে সে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। কারোর সাথে আসলে কারো দুঃখের পাশে দাঁড়াচ্ছে না, কাউকে দেখছে না, সেটাই যে নিজের সব কিছু নিয়ে যে ক্রমশ জটিল হয়ে ওঠা পৃথিবীতে মানুষ হয়ে পড়েছে আত্মকেন্দ্রিক। হ্যাঁ, মানুষের সঙ্গে মানুষের ব্যবধান বাড়ার সাথে সাথে মানসিক শান্তি কমে যাচ্ছে, মানুষের সাথে মানুষের ব্যবধান বাড়ছে এবং শান্তি কিন্তু কমে যাচ্ছে। তাহলে বিত্ত বৈভব অর্জন মানে অর্থ সম্পদের পাহাড় বাড়ানো, তাদের এই কারণে কি তারা সবসময় দুর্ভাবনায় থাকছেন থেকে লেখকের কাছে মনে হয়েছে তারা এই বিত্ত সুখের ভাবনায় থেকে তারা তাদের আয় কমিয়ে নিয়েছেন, লেখক এই মত প্রকাশ করেছেন। তাহলে আমরা দেখলাম যে কবি সব অতিক্রম করে যেতে চান তাদের কাছে, কাদের কাছে যেতে চান, যারা এই বিত্ত সুখের ভাবনায় কথা ভাবে না, তাদের কাছে আসলে এগুলো কিছুই মনে হয় না। কবি তাদের কাছে যেতে চেয়েছে, মনুষ্যত্বের মনের আত্মাকে তিনি জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। দরিদ্র হলেও যারা অর্থ, বিত্ত, সোনা রূপার পেছনে ছুটে না, বরং জীর্ণ শীর্ণ বেড়ার ঘরে থাকে, তাদের ঘরে বা তাদের মাঝে সুখ পাওয়া যায়, সে কথা কিন্তু আসলে আমরা এই কবিতায় পাই। যে হ্যাঁ, যে আর কি হাড় ভাঙা খাটুনি মানে কঠোর পরিশ্রম করেও যে একদিনের আহার্য হয়তো জোটে না, যে শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু অনেক সুখী, তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ভাবনা করতে হচ্ছে না, তারা অক্লান্ত পরিশ্রম করে এসে শুয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন। আর বিত্ত সুখের ভাবনা যে আমার অনেক সম্পদ, পাহাড়, অট্টালিকা দরকার, এই চিন্তা ভাবনা করতে গিয়ে দেখা গিয়েছে তাদের ঘুম সঠিক বা ঠিকভাবে হচ্ছে না এবং তাদের আয়ু কিন্তু কমে যাচ্ছে। লেখকের কথাই বলেছে। আসলে আমরা তাহলে কবিতার আমাদের একটু পড়তে হবে যে কবিতা আসলে আমরা একটু সবাই শুনবো, যদিও কবিতাটা অনেক ছোট কবিতা। তাহলে লেখক প্রথমেই বলেছেন, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। তাহলে তিনি হারিয়ে যেতে চান সেখানে যেখানে কি গভীর রাত, একবারেই মানে কোনো শব্দ থাকে না, হ্যাঁ, জীর্ণ বেড়ার ঘরে তিনি থেকে যেতে চান, মানুষেরা যেখানে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। আসলে এখানে বলা হয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তারা কিন্তু পরিশ্রম করে যখন ঘুমানোর বিছানা যান, তারা সমাত্রই ঘুমিয়ে যান। তাদের ঘরে দেখা যায়
বেড়া ভাঙা থাকে, দরিদ্র অসহায় মানুষের কথা বলা হয়েছে। এরপর এসেছে যেথায় লোকে সোনার উপায়, পাহাড় জমায় না, বিশ্বসুখে দুর্ভাবনায় আয়ু কমায় না। তাহলে অর্থবিত্তের সমাহার যেখানে আছে, হ্যাঁ, যেখানে লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, কিন্তু ওদের মাঝে সুখ থাকে, সেখানে যেতে চেয়েছেন। কোথায়? যেখানে সোনা রূপার পাহাড় জমায় না, সেখান থেকে যেতে চেয়েছেন। কারণ তাদের মধ্যে সুখ আছে, তারা সোনা রূপার পাহাড় করে করে কিছু তারা জমাচ্ছেন না, তাদের চিন্তাও তারা বাড়াচ্ছেন না। তাহলে তুষ্ট থাকে তারা, ওগুলো নিয়ে কি খুশি থাকে। তুষ্ট থাকে কি? খুশি থাকে। সারাদিনের পরিশ্রম পায় না যারা খুঁজে একটি দিনের আনন্দ সঞ্চয়। তাহলে সারাদিন পরিশ্রম করেও যারা একদিনের খাবার পাচ্ছে না বা সঞ্চয় করতে পারছে না, তারা কিন্তু সুখে আছে, তাদের কথা কিন্তু বলা হয়েছে। তবু যাদের মনের কোণে নেই দুরাশার গ্লানি, তাহলে যাদের মনের মধ্যে দুরাশার গ্লানি নাই, নেই দীনতা, নেই কোনো সংশয়, তাহলে তাদের মনে কোনো দারিদ্রতা নাই, কোনো সংশয় নাই যে আমাকে কাল কি করতে হবে, কাল কি খাবো, আমি কিভাবে, আমার বাড়ি আছে আরো বাড়ি বানাবো, আমার গাড়ি আছে কিভাবে আরো গাড়ি করবো, এই চিন্তা কিন্তু তাদের মাঝে নাই। এরপর আমরা দেখি যে যেথায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো, প্রতিবেশী আধার ঘরে। আধার ঘর মানে প্রতিবেশী আধার ঘর, এখানে গ্রামের ছোট ঘর। হ্যাঁ, আধার ঘর বলতে এই কবিতায় আসলে বোঝানো হয়েছে কি গ্রামের কুড়ে ঘর বা গ্রামের ছোট ঘর। তাহলে আধার ঘর রয়েছে যে হ্যাঁ, প্রতিবেশীর আধার ঘরে জ্বলতে পারে কি, আলো জ্বলতে পারে যদি আমরা একটু চেষ্টা করি। সেই জগতের কান্না হাসি অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। তাহলে কোথায় হারিয়ে যেতে চান, লেখক কেন হারিয়ে যেতে চান? আসলে তিনি দেখেছেন আমার সুখ আছে, আমার সবকিছু আছে, তারপরে আমি কি করছি, আমি সুখী না। কিন্তু আমি সুখী কখন হব? যখন আমি কাউকে সাহায্য করব, খাবার বিতরণ করবো, অন্য একটু অন্ন দেবো, হ্যাঁ, যার কাপড় না তাকে কাপড় দেবো। তাহলে এই যখন আমি আমার যা আছে অন্যকে দেওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু আমি তাদের মাঝে হারিয়ে যাব এবং আমি সুখ খুঁজে পাব। তাহলে কিভাবে সুখী হতে হয় তা আমরা কিন্তু জানি না যে কিভাবে সুখী হতে হয়। মানুষ গতানুগতিকভাবে যেভাবে সুখী হয়, কবি সেভাবে সুখী হওয়ার কথা বলেননি। সুখের চিন্তা মানুষের রাতে ঘুম হয় না, কিন্তু সুখী মানুষের ঘুমের সমস্যা হয় না। তাহলে যারা সুখী মানুষ তাদের কিন্তু ঘুমের সমস্যা হয় না, কারণ তারা তো বৃত্ত বা অর্থ সম্পদের জন্য চিন্তা করছেন না। সারাদিন কাজের পর গেলে, বিছানা গেলে তাদের কিন্তু ঘুম চলে আসে। হ্যাঁ, সমাজে বেশিরভাগ মানুষ টাকা পয়সা সম্পদের লোভে দিন যাপন করছে, কিন্তু তারপরেও কিন্তু তারা এই রাতে কিন্তু তাদের ভালোবাসা ঠিক বা পরিপূর্ণ ঘুম কিন্তু হয় না। তাহলে জীবনের সার্থকতা কোথায়? কবির কাছে উনি দেখিয়েছেন যে মনুষ্যত্ব যাদের আছে, যাদের মন বড়, পরের উপকারে যারা কাজ করেছেন বা করবেন, তারাই আসলে প্রকৃত সুখী, প্রকৃত মানুষ। হ্যাঁ, আমি উপার্জন করেছি, এখন আমি যদি সেটা অন্যের মাঝে বেরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি মন থেকে খুশি এবং আমার এই কষ্টের সার্থকতা কিন্তু আমি খুঁজে পাবো। লেখক কিন্তু আমাদেরকে সে কথা বুঝিয়েছে। আশা করছি তোমরা আরো কবিতাটা আরো পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আমরা এতক্ষণ কবিতাটি আলোচনা করেছিলাম এবং কবিতার প্রতিটি লাইন আমরা পড়েছি। ছোট একটি কবিতা, যদিও তোমাদের পরীক্ষা অনেক সময় ব্যাখ্যা আসে বা সেভাবে আসে না, তোমাদের বুঝে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের এই কবিতা যে সিকান্দার আবু জাফরের আশা কবিতা, তাহলে এই কবিতার প্রথম লাইন ছিল যে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, আর শেষ লাইন আমি হারিয়ে যেতে চাই। তাহলে আমরা আজকে আলোচনা করলাম সিকান্দার আবু জাফর রচিত আশা কবিতা। আশা কবিতা আমরা আলোচনা করে আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, ছোট প্রশ্ন। আর দেখা যায় কিন্তু আলোচনা করতে গেলে কিছু প্রশ্ন চলে আসে, তোমাদের কিছু জানার থেকে যায়। হ্যাঁ, দেখা যায় এই প্রশ্নগুলো জানলে তোমরা হয়তো পরবর্তী এইগুলো খুব সহজে তোমাদের মনে থাকবে। যদি আমি তোমাদের প্রথম অংশ দেখিয়েছি, আমরা এখন দ্বিতীয় অংশে আলোচনা করবো। আর তিনি আসলে সত্যিকারের মানুষের মাঝে হারিয়ে যেতে চেয়েছেন। সুখী মানুষের কথা বলা হয়েছে। লোভী মানুষ প্রকৃতপক্ষে কখনো সুখী নয়, যার অর্থ
বিত্ত সম্পদের পাহাড় বেশি, তারা কিন্তু কখনো সুখী নয়, কারণ তারা লোভী বিধায় তাদের সম্পদ বড় করেছেন, বাড়িয়েছেন। তারা কিন্তু প্রকৃত সুখী মানুষ নয়। প্রকৃত সুখী মানুষ কারা? যারা আসলে অক্লান্ত পরিশ্রম করছে, পরিশ্রম করে রাতে বিছানায় যাচ্ছে, তো সে বিছানায় গেলে তার এমনিতে ঘুম চলে আসে, তাদের তো চিন্তা ভাবনা নাই। যারা চিন্তা ভাবনা নাই, কিন্তু যাদের অর্থ সম্পদ আছে, তারা সেটাকে আরো সমৃদ্ধির জন্য চেষ্টা করেন এবং তারা সব সময় চিন্তা ভাবনায় থাকেন এবং তাদের আয়ু দিন কমে যায়, সে কথা লেখক বুঝিয়েছেন। আসলে সত্যিকারের মানুষ পাওয়া বা হওয়া খুবই কষ্টের বিষয়, কারণ সবাই এখন কি আত্মকেন্দ্রিক হয়ে গেছে। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে, পরের কল্যাণের জন্য কখনোই মানুষ চিন্তা ভাবনা করে না। তাহলে প্রকৃত মানুষ সেই যে পরের উপকার বা কল্যাণের জন্য নিজের যা কিছু আছে তা অন্যদের মাঝে বিলিয়ে দিতে চান বা বিলিয়ে দেন। তাহলে আমরা আজকে যে কবিতাটা পড়লাম, যে মানুষ তো আসলে কি যে জটিল হয়ে গেছে মানুষের জীবন, তাই না? মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে, মানুষ সবসময় নিজেকে নিয়ে চিন্তা করছে, নিজের সম্পদের বাড়া বেশি কথা বলছে। তাহলে আমরা আজকে যে কবিতা পড়লাম, সেই কবিতার আলোকে আমরা কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য। আর এই প্রশ্নগুলো আসলে যেমন প্রথম প্রশ্ন, কোথায় মানুষেরা নির্মমভাবে ঘুমিয়ে থাকে? তাহলে মানুষেরা কোথায় ঘুমিয়ে থাকে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছি বা পড়েছি যে জীর্ণ বেড়ার ঘরে কোথায় ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। মানুষ কোথায় ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। তাহলে যে কোথায় মানুষেরা নির্মমভাবে ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা নির্মমভাবে ঘুমিয়ে থাকে। তাহলে জীর্ণ বেড়া হচ্ছে কি গ্রামের দরিদ্র মানুষের কথা বলা হয়েছে, যারা ক্লান্ত পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা পরিশ্রম করছে, কিন্তু যখন আবার রাতে যাপন করতে যাচ্ছেন, তাদের ঘর মেরামত করতে তারা অর্থ সম্পদ পাচ্ছেন না, তারা সেই বেড়া দিয়ে দেখা যায় শীতকালে বাতাস আসে, সেই জীর্ণ বা ভাঙা বেড়ার ঘরে কিন্তু তারা ঘুমিয়ে থাকছে। এরপরে আমাদের পরের প্রশ্ন, বিত্ত সুখের ভাবনাহীন মানুষেরা সংশয়হীন কেন? তাহলে মানুষেরা সংশয়হীন, তাদের বিত্ত সুখের ভাবনাহীন, তাদের সুখ নিয়ে ভাবতে হয় না, সম্পদ নিয়ে ভাবতে হয় না। তাহলে তারা কি মনুষ্যত্ববোধ সম্পন্ন? তাহলে তারা কি মনুষ্যত্ববোধ সম্পন্ন? মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ তারা এই বিত্ত সুখের ভাবনাহীন মানুষেরা কি মনুষ্যত্ববোধ সম্পন্ন। তারা তো আসলে সংশয়হীন, তাদের মাঝে কোনো সংশয় থাকবে না, কোনো হতাশা থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না, তাই তারা কি সংশয়হীন বলা হয়েছে, কারণেই তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এরপরে প্রশ্ন, তাহলে আশা করি ছবি আমরা দেখলাম মানব কৌশিক কাব্যগ্রন্থ। মানব কৌশিক কাব্যগ্রন্থ হচ্ছে আশা কবিতার উৎস। এরপরে আমাদের পরের প্রশ্ন, জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা ভাবনাহীন কেন? আসলে সত্যিকার অর্থে তারা কিন্তু লোভী না, নির্লোভ মানসিকতার কারণ। কি কারণ? তারা নির্লোভ। এটা যদি অ্যান্সার হয় তাহলে নির্লোভ মানসিকতার কারণ। তাহলে তারা ভাবনাহীন কেন? নির্লোভ মানসিকতা। তাহলে নির্লোভ মানসিকতা, জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা ভাবনাহীন, কারণ তাদের মাঝে কোনো লোভ নাই, তারা তো সম্পদ বা লোভ করতে চায় না, তারা তো অবশ্যই নির্লোভ মানসিকতার কারণেই তারা ভাবনাহীন। কবি কাঙ্ক্ষিত, পরের প্রশ্ন, কবি কাঙ্ক্ষিত জগতের লোক কি নিয়ে তুষ্ট থাকে? তাহলে কবি কাঙ্ক্ষিত জগতের লোক তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। তুচ্ছ মানে কি? তার যা আছে, অল্প বা কম যে পরিমাণে থাকুক না কেন, সেটা নিয়ে সে কি থাকে? তুষ্ট থাকে, মানে সন্তুষ্ট থাকে। কি নিয়ে? আমরা যদি এক কথায় লিখি তাহলে হচ্ছে কি তুষ্ট। তুচ্ছ নিয়ে, তুচ্ছ বলতে তার ছোট যে জিনিস আছে সেটা নিয়ে কি সে সন্তুষ্ট থাকে। কবির কাঙ্ক্ষিত জগতের লোক কি নিয়ে তুষ্ট থাকে? তার কাছে যা আছে তাই নিয়ে সে তুষ্ট থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ,
আমি আশা করছি তোমরা এই আজকের ছোট কবিতা, হ্যাঁ, যে প্রথম লাইন ছিল কি, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। সে কোন জগৎ? সে তিনি আসলে যেখানে মানুষের কোনো ভাবনা নাই, সেই জগতের কথা বলা হয়েছে। তিনি সেই জগতে হারিয়ে যেতে চান। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলা নিয়েছো এবং বাসায়ও অনুশীলন করবে, বাসায় পড়বে, লিখবে, তাহলে মনে থাকবে। যেমন আমি যদি তোমাদের ফিডব্যাকে আসি যে হ্যাঁ আসলে এই যে আজকের কবিতা আশা কবিতা আর লেখক সিকান্দার আবু জাফর, ওনার নাম হচ্ছে কি সিকান্দার আবু জাফর। তাহলে সিকান্দার আবু জাফর হচ্ছে আশা কবিতা। তাহলে তার কি কোন আন্দোলন বেগবান করেছিল? তাহলে আমরা বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা আন্দোলন। 6 দফা, হ্যাঁ, 6 দফা আন্দোলনকে বেগবান করেছিল, মানে গতিশীল করেছিল। গতিশীল করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সিকান্দার আবু জাফর। গতিশীল করতে বা বেগবান করতে, হ্যাঁ, সেটাকে সিকান্দার আবু জাফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরে আরেকটা তার গান ছিল, অনুপ্রেরণা জুগিয়েছিল। অনুপ্রেরণা জুগিয়েছিল কোন গান? অনুপ্রেরণা জুগিয়েছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গান, হ্যাঁ, সে কি আমাদের সংগ্রাম চলবে। কোন গানটা? আমাদের মুক্তিযুদ্ধের সময়, হ্যাঁ, তাহলে আমাদের সংগ্রাম চলবে। তাহলে আমাদের সংগ্রাম চলবে অনুপ্রেরণা জুগিয়েছিল। তার মুক্তিযোদ্ধাদের মনে শক্তি, সাহস, প্রেরণা, উৎসাহ জুগিয়েছিল। এই তার অনুপ্রেরণা জুগিয়েছে একটা গান, সেটা হচ্ছে কি আমাদের সংগ্রাম চলবে। তাহলে আমরা আসলে আজকে যে কবিতাটা পড়লাম, সেই কবিতা যদি বলা হয় আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, আমি সেই জগতে, প্রথম লাইন হচ্ছে কি আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। তাহলে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, সেটা হচ্ছে প্রথম লাইন। অনেক সময় আমাদের ছোট প্রশ্নে আসতে পারে যে প্রথম লাইন আমি সেই জগতে হারিয়ে যাই, আর শেষ লাইনে আমি হারিয়ে যেতে চাই। আমি হারিয়ে যেতে চাই। তাহলে আমরা এখানে প্রথম লাইন এবং শেষ লাইন কিন্তু দেখলাম। তাহলে আমরা ফিডব্যাক এসেছি এবং আমরা কবিতাটা পড়লাম। সিকান্দার আবু জাফরের কি মাদক কৌশিক আবরণ থেকে কবিতাটা সংকলিত হয়েছে। জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠেছে, জাগতিক যান্ত্রিক বলা যায়, হ্যাঁ, ক্রমশ জটিল হয়ে উঠেছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক, ক্রমান্বয়ে, হ্যাঁ, ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান, মানুষের সঙ্গে মানুষের কি বাড়ছে? ব্যবধান বাড়ছে। মানুষ একই রকম থাকছে না। হ্যাঁ, ধনী হঠাৎ ধনী থেকে আরো ধনী, যে নিচু বা গরিব হয়ে যাচ্ছে সেদিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারো মনে যেন শান্তি নাই, কারো মনে কি নাই? শান্তি নাই। বিত্ত বৈভব অর্জন করা যারা অর্থ সম্পদ পাহাড় মালিক হয়েছে, তাদের মনে সবসময় বিত্ত বৈভব কিভাবে বাড়ানো যায় তারা সে উদ্দেশ্যে কাজ করে থাকে। আমরা আসলে দেখছি কিন্তু এসব অতিক্রম করে যেতে চেয়েছেন, মানুষের কষ্ট লাঘবের কথা বলেছেন, লোভী হওয়া যাবে না। আমরা আমাদের মাদার তেরেসার কথা বলি, হ্যাঁ, তিনি মানুষ সেবায় ব্রত ছিলেন, তিনি চাইলে অনেক সম্পদের পাহাড় করতে পারতেন, তিনি সেটা করেনি। তাহলে আমাদের দেশেও কিন্তু অনেক আছেন যারা কি করেছেন, লোভী ছিলেন না, অর্থ সম্পদের পাহাড় করতে চাইলে অনেক করতেন, কিন্তু তারা কি করছেন পরের কল্যাণে নিজের জমাকৃত বা উৎসর্গ, কিন্তু নিজের জমাকৃত অর্থ উৎসর্গ করে দিয়েছেন। যারা অভাব অনটন বা অনাহারে থাকে তাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। আমরা তাহলে দেখতে পাচ্ছি এই কবিতার আলোকে যে লোভ করা যাবে না, হিংসা করা যাবে না,
মনুষ্যত্বকে আসলে বিকশিত করতে হবে, মানুষের মাঝে যেতে হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ দেখা যায় যারা বেশিরভাগ ক্ষেত্রে বিত্ত ভাবনাহীন, কারা যাদের অর্থ সম্পদ কম, তাদের কাছে যেতে হবে। হ্যাঁ, তাদের মনের কথা শুনতে হবে, তাদেরকে কি করতে হবে, বিলিয়ে দিতে হবে নিজের অতিরিক্ত যা আছে। তাহলে আমরা জীবনের প্রকৃত সুখ খুঁজে নেওয়ার উদ্দেশ্য কিন্তু তখনই সার্থক হবে। মনুষ্যত্বের উপলব্ধি, সত্যিকারের মনুষ্যত্ববোধ যাদের মধ্যে আছে, সে মানুষের পরিচয় সেই প্রকৃত মানুষ যার মাঝে সত্যিকারের মনুষ্যত্ববোধ রয়েছে। অল্পতে তুষ্ট থাকার চেতনা করতে হবে। হ্যাঁ, আমি আগে প্রশ্ন দিয়েছিলাম, আমার যা আছে অল্প আছে, কম সাময়িক যেটাই আছে সেটা নিয়ে আমাকে তুষ্ট থাকতে হবে। আমাকে লোভী বা বেশি হওয়ার প্রত্যয় ব্যক্ত করা যাবে না। আমাকে কি করতে হবে, জীবনে আমার যা কিছু আছে, জীবনের সার্থকতা কোথায় সেটা আমাকে খুঁজে দেখতে হবে যে হ্যাঁ আমার এটাই হচ্ছে আমার জীবনে সার্থকতা। এরপরে আমরা দেখবো যে হ্যাঁ আমার যদি অতিরিক্ত থেকে থাকে আমি সেটা মানুষের মাঝে কিভাবে বিতরণ করবো। তাহলে কাঙ্ক্ষিত মানব জীবনের আদর্শের স্বরূপ আমি পেয়ে যাব। আমি দরিদ্র শ্রমজীবীদের শান্তিময় জীবনে মানে তাদের যতটুকু পারি সহায়তার চেষ্টা করব। হ্যাঁ, পরোপকারে মানুষের প্রকৃত জীবনের সৌন্দর্য যখন করা যায়। পরোপকার মানে পরোপকার আমি যখন করতে পারবো তাহলে আমি বুঝতে পারবো। আসলে আজকে আমরা আশা করছি তোমরা আজকের কবিতার যে লেখক সিকান্দার আবু জাফর, তিনি তাহলে আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুসাল, সেই সাল সেই মাস অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করার 10 দিন পূর্বে মৃত্যুবরণ করেছিলেন। এবং আমাদের সংগ্রাম চলবে একটা গান বেশ অনুপ্রেরণা জুগিয়েছিল সিকান্দার আবু জাফর, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1966 সালের 6 দফা আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান বা গতিশীল করার তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর আজকে যে কবিতা, সেই কবিতাকে আমরা পড়েছি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝবে এবং ভালো থাকবে, বাসায় আরও অনুশীলন করবে। হ্যাঁ, আমরা কবিতাটা তোমরা বেশ কয়েকবার লিখবে। যদি এই কবিতায় সৃজনশীল প্রশ্ন আসে সেক্ষেত্রে আসলে কি যে পরোপকারী হতে হবে, মানব সেবা করতে হবে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা ছাত্র জীবন রচনায় পড়েছি। হ্যাঁ, কি পড়েছি যে কি করতে হবে, শিক্ষক বাবা মা সবার সেবা করার পাশাপাশি হ্যাঁ জনসেবা, দেশের সেবা, এগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে কিন্তু আমাদের যে জীবনের সার্থকতা আমরা খুঁজে পাবো, যে আসলে প্রকৃত সুখ কোথায় আছে, জীবনের সার্থকতা কোথায়। আমরা চিন্তা ভাবনায় এই যান্ত্রিক কেন্দ্রিক হব না, আমাদের যা আছে আমরা তাই নিয়ে তুষ্ট থাকবো এবং যারা সুখী নয় তাদের পাশে এবং তাদের মাঝে বিলিয়ে দিব। তাহলে আমরা প্রকৃত সুখী এবং সুন্দর সমৃদ্ধশালী দেশ জাতি গঠন করতে পারবো। তাহলে আজকে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা ভালো থাকবে এবং বাসায় একটু হলো লিখবে। হ্যাঁ, আমাদের লিখতে হবে, লিখলে আমাদের ভালো মনে থাকবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।